আমাদের সমাজ সবসময় এক অদৃশ্য নিয়ম দিয়ে ঘিরে রাখে মেয়েদের জীবন, যেখানে মেয়েদের নিজেদের সত্তার চেয়ে পরিবারের সম্মান আর বিয়ে নামক বন্ধনটাই অনেক বেশি দামি হয়ে ওঠে। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের মেয়েদের জীবন তো অন্যদের ইচ্ছা পূরণ করতেই কেটে যায়। নিজের সবটুকু বিসর্জন দেওয়ার পরেও যদি কোনো মেয়ে একঘেয়ে দায়িত্বের আড়ালে নিজের খুশি খুঁজতে চায়, তাহলেই ওলটপালট হয়ে যায় জীবনের সব চেনা হিসেব। আমাদের আজকের গল্প এমনই একটা মেয়েকে নিয়ে। লখনৌয়ের নবাব পরিবারের সুন্দরী, শিক্ষিতা এবং ভীষণ দায়িত্বশীল মেয়ে, যে কিনা নিজেকে খুঁজতে গিয়ে চ্যালেঞ্জ করে ফেলেছে পুরো সমাজকে। একদিকে লোকলজ্জার ভয় আর অন্যদিকে নিজের অস্তিত্ব রক্ষার লড়াই। এই দুই লড়াইয়ের মাঝে বিয়ের আসরে বসে সে এমন এক নজিরবিহীন সিদ্ধান্ত নেয় যা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। বলছিলাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি সিঙ্গেল সালমার কথা। আজকের এই গল্পটা আমাদের অনেকের জীবনের সঙ্গেই বেশ রিলেটেবল, তাই আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন এখন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। মুভির শুরুতেই আমরা সিকান্দার নামের এক ব্যক্তিকে দেখতে পাই। আজ সিকান্দারের জন্য অনেক বড় একটা দিন। লন্ডনের মাটিতে আজ সে বেস্ট এন্টারপ্রেনার অর্থাৎ সেরা উদ্যোক্তার পুরস্কার পাচ্ছে। মূলত লন্ডনে সিকান্দারের একটা জ্যাকেট কোম্পানি আছে। খুব অল্প সময়ে সিকান্দারের জ্যাকেট কোম্পানি বেশ উন্নতি করেছে, তাই এই বছর অ্যাওয়ার্ডটা সিকান্দার পাচ্ছে। অ্যাওয়ার্ড দেওয়ার পর সিকান্দারকে বলা হয় তার এই সফলতার জার্নি সম্পর্কে কিছু বলতে। স্পিচ দিতে গিয়ে সিকান্দার প্রথমেই মাইক টেস্টিং 1 2 3 বলে চেক করে মাইক ঠিক আছে কিনা। সিকান্দারের এমন কাণ্ড দেখে সবাই হাসাহাসি করলে সিকান্দার বলে, আসলে আমি লখনৌতে বড় হয়েছি তো, সেখানে স্পিচ শুরু করার আগে এভাবে মাইক চেক করা হয়, অভ্যাসটা এখনো রয়ে গেছে। এরপর সিকান্দার জানায় সে ইংলিশ ভালো বলতে পারে না, তাই সে আজকের স্পিচটা হিন্দিতেই দেবে। সিকান্দার জানায় জ্যাকেট তৈরি করার আইডিয়াটা তার মাথাতেই এসেছে, কিন্তু আইডিয়াটা এসেছে অন্য একটা ব্যক্তির জন্য, আর তার জন্যই সিকান্দার আজ লন্ডনের মাটিতে সফল ব্যক্তি হতে পেরেছে। সিকান্দার উপস্থিত সবার সামনে সেই ব্যক্তির কথা বলতে শুরু করে। সিকান্দারের জীবন বদলে যাওয়া সেই ব্যক্তিটার নাম হচ্ছে সালমা রিজভী। 33 বছর বয়সেই পড়ালেখা জানা শিক্ষিত সুন্দরী মেয়ে সালমা। সমস্যা একটাই, সালমা সিঙ্গেল। সে লখনৌতে পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টে জব করে। সালমা জীবন নিয়ে তার কোনো কমপ্লেন নেই, নিজের মতো করে বেশ সুখেই আছে সে। কিন্তু সালমার মা সালমাকে নিয়ে একটু বেশি চিন্তিত। মেয়ের বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। সালমার মা সালমাকে বিয়ের জন্য অনেক প্রেশার দেয়। তখন সালমা বলে, আমার বিয়ে দিয়ে দিলে এই বাড়ির কি হবে? আসলে সালমার পূর্বপুরুষরা নবাব ছিল। সেই সূত্রে সালমাদের বিশাল একটা হাভেলি আছে, কিন্তু দুর্ভাগ্যবশত হাভেলিটা এখন রাস্তগি নামের এক ব্রোকারের কাছে বন্ধক আছে। অভাবে পড়ে এই কাজটা করেছে সালমার বাবা। তবে এই বন্ধকের মাসিক কিস্তি সালমাকেই টানতে হয়। সালমার বাবা নবাব রাইজ রিজভী বয়সের ভারে এখন আর কোনো কাজ করতে পারে না, তাই পুরো পরিবারের দায়িত্ব সালমা নিজের কাঁধে তুলে নিয়েছে। সালমারা 4 বোন 1 ভাই। সালমা সব থেকে বড়, আর বোনেদের দায়িত্ব সে খুব নিষ্ঠার সাথেই পালন করে। সে অফিস থেকে লোন নিয়ে তার 3 বোনের বিয়ে দিয়েছে, পাশাপাশি ছোট ভাইয়ের পড়াশোনার খরচও চালাচ্ছে। আর এই সমস্ত লোন সালমাকেই প্রতি মাসে পরিশোধ করতে হয়। কিন্তু সালমার সিঙ্গেল হওয়াতে মহল্লার ছেলেরা সালমাকে অনেক বেশি বিরক্ত করে। তারা সুযোগ পেলেই সালমার গাড়িতে নিজেদের নাম্বার লিখে রেখে যায়। তবে সালমা এসবে একদমই পাত্তা দেয় না। শুধু মহল্লায় নয়, অফিসেও রাজীব নামের এক কলিগ সালমার বিয়ে নিয়ে প্রায় হাসি তামাশা করে। তবে সালমাও চুপচাপ সহ্য করার মেয়ে না, সেও কড়া ভাষায় জবাব দিয়ে দেয়। তাই সালমা আর রাজীবের একদমই বনিবনা হয় না। একদিকে অফিসের কাজের চাপ, অন্যদিকে বাড়ি ফিরে পরিবারের সমস্ত দায়িত্ব মিলে সালমা যেন একটা মেশিনে পরিণত হয়েছে। ছোট ভাই বোনের দায়িত্ব পালন করেই কাজ শেষ হয় না সালমার। তাদের অসংখ্য আবদারও পূরণ করতে হয়। এমনকি সে নিজে বিয়ে না করে বোনেদের বিয়ে দিয়ে দিয়েছে। তারাও সংসারে ছোটখাটো সমস্যা হলেই ছুটে আসে সালমার কাছে। দায়িত্বের চাপে বিধ্বস্ত সালমা নিজের কথা চিন্তা না করলেও সালমার মা মেয়ের জীবন নিয়ে সব সময় দুশ্চিন্তা করে। তাই সে একদিন সালমাকে জোরপূর্বক বিয়ের জন্য রাজি করায় এবং ওয়াদা করায় যে বিয়ে নিয়ে সে আর কোনো রকম আপত্তি করবে না। মায়ের কথা রাখতে সালমা রাজি তো হয়ে যায়, কিন্তু সে জানে সামনে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে তাকে। কারণ 33 বছর বয়সী সিঙ্গেল মেয়ের ভালো ঘরে বিয়ে হওয়াটা মুখের কথা নয়। সালমা তার বেস্ট ফ্রেন্ড রত্নার সঙ্গে এইসব বিষয় নিয়ে কথা বলে। রত্নাও সালমাকে বোঝায় যে এবার তার বিয়েটা করে নেওয়াই উচিত। নিজের জন্য না হলেও অন্তত মায়ের দুশ্চিন্তাটা দূর করার জন্য নতুন জীবন শুরু করা উচিত তার। সালমার বিয়েতে মত দেওয়ার পর থেকে সালমার মা ছেলে খুঁজতে শুরু করে দেয়, কিন্তু সালমার জন্য কোনো ভালো সম্বন্ধই আসছিল না। বেশিরভাগ পাত্রই অনেক বেশি বয়স্ক। কেউ কেউ দ্বিতীয় বিয়ের জন্য সালমাকে পছন্দ করছিল, আবার কেউ শুধুমাত্র নিজের মা হারা সন্তানদের মা হিসেবে সালমাকে বিয়ে করে নিয়ে যেতে চাচ্ছিল। কারো আবার সালমার জব করা নিয়ে প্রবলেম। রোজ রোজ এসব দেখে সালমা বিরক্ত হয়ে যায়। আর সেই সবের মাঝে মহল্লার ছেলেদের উৎপাত তো আছে। প্রতিদিন যে ছেলেটা সালমার গাড়ির উপর নিজের নাম্বার লিখে রেখে যায়, একদিন সালমা তাকে কল করে দেখা করে। এরপর মাঝ রাস্তায় তাকে ইচ্ছে মতো পেটায়। মার খেয়ে ছেলেটা পালিয়ে গেলে সালমা রাস্তায় বসেই কাঁদতে শুরু করে।
জীবন নিয়ে এবার সত্যিই অনেক বিরক্ত সে। তবে খুব শীঘ্রই সালমার জীবনের সমস্ত বিরক্তির অবসান ঘটতে যাচ্ছে। সালমার জীবনে আসতে চলেছে নতুন এক মোড়। কেন আর কিভাবে একটু পরেই বলছি। এরপর আমরা সিকান্দারকে দেখতে পাই। সিকান্দার তার মা আর বোনকে নিয়ে একটা রেস্টুরেন্টে এসেছে। ওরা এখানে এসেছে মূলত সিকান্দারের জন্য মেয়ে দেখতে। কিছুক্ষণ পরেই ওই রেস্টুরেন্টে সালমা চলে আসে। দূর থেকে সালমাকে দেখে সিকান্দারের মনে একটা অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয়, যেন প্রথম দেখাতেই সে সালমার প্রেমে পড়ে গেছে। সালমা রেস্টুরেন্টে ঢুকে সোজা সিকান্দারের দিকে যায়। আসলে তার আর সিকান্দারের পরিবার মিলেই তাদের দেখা করিয়েছেন। সালমা এসেই সিকান্দারকে বলে, আমি আপনার সঙ্গে একা কথা বলতে চাই। সালমা সিকান্দারকে নিয়ে রেস্টুরেন্টের বাইরে চলে যায়। এরপর সিকান্দারকে বলে, এখানে আমার মা আমাকে মিথ্যে কথা বলে এনেছে। সিকান্দার ভাবে তাকে হয়তো সালমার পছন্দ হয়নি, তাই হয়তো সে এমনটা বলছে। তাই সিকান্দার নিজের ব্যাপারে বলতে শুরু করে। সে বলে, আমি জানি আমার যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু মায়ের কাছে মনে হয় আমি বাচ্চাদের মতো এভারগ্রিন। তাই আমার বয়স হওয়াটা সত্ত্বেও সে আমার জন্য সুন্দরী মেয়ে খুঁজছে। এরপর সিকান্দার জানায় যে সে যখন ছোট ছিল তখন তার বাবা মারা গেছে, তাই ছোটবেলাতেই তার কাঁধে পরিবারের দায়িত্ব চলে আসে। আর তাই পড়ালেখা বাদ দিয়ে সিকান্দারকে কাজ করতে শুরু করতে হয়। বর্তমানে সিকান্দার কাপড়ের বিজনেস করে। সিকান্দারের ওপর পরিবারের পাশাপাশি তার ছোট বোনের দায়িত্বও ছিল। ছোট বোনকে লেখাপড়া করিয়ে বড় করেছে সিকান্দার। এরপর তাকে ভালো ঘরে বিয়েও দিয়ে দিয়েছে। কিন্তু এসব করতে করতে কখন যে তার বয়সটা অনেক বেড়ে গেছে সে খেয়ালও করেনি। পরিবারের দায়িত্ব পালন করতে গিয়ে নিজের দিকে চোখ দেওয়ার সময়ই হয়নি তার। সিকান্দারের গল্পটাও যেন একদম সালমার মতোই। নিজের ব্যাপারে সবকিছু খুলে বলার পর সিকান্দার বলে, আমি জানি আমি আপনার যোগ্য না। আপনি অনেক সুন্দরী আর স্মার্ট একটা মেয়ে, তার ওপর আবার ভালো জবও করেন। আর আমি এখানে মধ্যবয়স্ক একটা লোক। এখানে আসার আগে যদি কেউ আমাকে আপনার ছবিটা দেখাতো তাহলে আমি আর আসার সাহস করতাম না। কিন্তু চলেই যেহেতু এসেছি, আমারও তো একটা মান সম্মান আছে। আপনি চাইলে আমাকে রিজেক্ট করে দিতে পারেন, আর আমার মনে হয় আপনি এটাই করবেন। শুধু একটা রিকোয়েস্ট, আমার পরিবারের সামনে দয়া করে আমাকে অপমানিত করবেন না। সিকান্দারের কথা মতো সালমা সিকান্দারের পরিবারের সামনে ভালো ব্যবহার করে। সিকান্দার তো ধরে নিয়েছিল সালমার কখনোই তার সামনে আসবে না, কিন্তু পরের দিনই সালমা সিকান্দারের সাথে দেখা করতে তার দোকানে চলে যায়। সালমা সিকান্দারের সাথে একটু পার্সোনালি কথা বলতে চায়, তাই সিকান্দার তাকে নিয়ে একটা কফি শপে যায়। সেখানে সিকান্দার সালমাকে ইমপ্রেস করার জন্য সর্বোচ্চ চেষ্টা শুরু করে। সে অনেক ভাব নিয়ে ওয়েটারের সাথে ইংলিশে কথা বলে। যদিও তার ইংলিশ একদমই ভালো না, তবুও সে চেষ্টা চালিয়ে যায়। ব্যাপারটা সালমা খুব ভালোভাবেই বুঝতে পারে, তাই সে সরাসরি সিকান্দারকে জিজ্ঞেস করে, আপনার কেন মনে হচ্ছে আপনার আমাকে ইমপ্রেস করা উচিত? সিকান্দার তখন একটু লজ্জা পেয়ে যায়। সে বলে, আসলে আমি আপনার যোগ্য না, এই কারণেই নিজেকে যোগ্য করার চেষ্টা করছি। আপনার মতো সুন্দরী মেয়ে এর আগে আমি কখনো দেখিনি। সালমা বলে, আপনি মোটেও আমার থেকে অযোগ্য নন। আপনার আর আমার অবস্থান একই রকম। কাল আপনি আপনার যে গল্পগুলো বলেছিলেন সেগুলো আমার জীবনের গল্পের থেকে একটু আলাদা নয়, একদমই একরকম। সালমার প্রতিটা কথার জবাবে সিকান্দার ওকে ওকে বলতে শুরু করে। এতে সালমা একটু বিরক্ত হয়ে যায়। তখন সিকান্দার বলে, আসলে আপনি এত শিক্ষিত, আমি আসলে বুঝতে পারছিলাম না আপনার সঙ্গে কিভাবে কথা বলবো। তাই আমার বোনের হাজবেন্ড আমাকে বলে দিয়েছে বলার মতো কিছু খুঁজে না পেলে আমি যেন ওকে ওকে বলি। সিকান্দারের এমন সরলতা দেখে সালমা হেসে ফেলে। এরপর সালমা বলে, আমার ওপর অনেক দায়িত্ব। আমার ভাইকে পড়ালেখা করাতে হবে, বাড়িও বন্ধক আছে, সেটা ছাড়াতে হবে। আমি আমার জব অনেক পছন্দ করি, জবটা আমি কখনোই ছাড়তে পারবো না। এসবে আপনার কোনো আপত্তি নেই তো? সিকান্দার এতই বোকা যে সে বুঝতেও পারে না সালমা তাকে কেন আপত্তির কথা জিজ্ঞেস করছে। সে বলে, অবশ্যই আপনি আপনার দায়িত্ব পালন করবেন। এরপর সালমা বলে, আমাকে ইমপ্রেস করার জন্য এরকম উদ্ভট কাজকর্ম আপনাকে করতে হবে না। আপনি নর্মালি যেমন তেমনই থাকবেন। এই কথা বলে সালমা চলে যায়। সিকান্দার এখনো বোঝেনি সালমা তাকে বিয়ে করার জন্য রাজি হয়েছে, তবে কফি শপের ওয়েটার ঠিকই সেটা বুঝতে পারে। সে সিকান্দারকে কংগ্রাচুলেট করে। তখন সিকান্দার ব্যাপারটা বুঝতে পারে। সে খুশিতে পাগলই হয়ে যায়। দিন রাত সে শুধু সালমার কথাই ভাবতে থাকে। বিয়ের জন্য শপিংও করতে শুরু করে দেয়। কিছুদিন পর সিকান্দার এবং সালমার এঙ্গেজমেন্ট প্রোগ্রাম হয়। ওই দিন বিয়ের ডেটও ফিক্স করা হয়। তবে প্রোগ্রাম চলাকালীন সময় হঠাৎ সালমার বস সালমাকে আড়ালে ডেকে নিয়ে যায়। সালমার বস জানায় লখনৌ শহরকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা চলছে। এর জন্য কয়েকজনকে বাছাই করে ট্রেনিংয়ের জন্য লন্ডনে পাঠানো হবে। সালমার অফিস থেকে সালমাকেও সিলেক্ট করা হয়েছে। এঙ্গেজমেন্ট প্রোগ্রাম শেষে সালমা যখন তার বাবা মাকে বিষয়টা জানায় তখন দুজনেই আপত্তি করে, কারণ বিয়ের ডেট তো অলরেডি ফিক্স হয়ে গেছে আর ট্রেনিং চলবে পুরো 2 মাস। এখন যদি সালমা 2 মাসের জন্য ট্রেনিংয়ে চলে যায় তাহলে বিয়েটার কি হবে? সালমা বলে, এই ট্রেনিংটা আমাদের শহরের উন্নয়নের জন্য অনেক বেশি জরুরি। তখন সালমার বাবা বলে, আমার পূর্বপুরুষেরা লখনৌ শহরে অনেক উন্নয়ন করেছে, তোমাকে আর এই শহরের কথা ভাবতে হবে না, নিজের জীবনের কথা ভাবো। ওরা যখন এসব নিয়ে কথা বলছিল তখনই সেখানে সিকান্দার চলে আসে। সবকিছু শুনে সে বলে, সালমা অবশ্যই লন্ডনে যাবে। বিয়ের জন্য 60 দিন অপেক্ষা করতে হবে তো? আমি অপেক্ষা করতে রাজি। বিয়ের জন্য 40 বছর ধরে যখন অপেক্ষা করেছি তখন না হয় আর 2টা মাস বেশি অপেক্ষা করলাম। সিকান্দার সালমাকে বলে, আপনি নিশ্চিন্তে ট্রেনিংয়ে যান,
কেউ আপনাকে বাধা দিতে পারবে না। আমি নিজেই ব্যান্ড বাজিয়ে আপনাকে বিদায় দিতে আসব। এরপর সালমার ফ্লাইটের ডেট চলে আসে। সিকান্দার সত্যি সত্যি ব্যান্ড পার্টি নিয়ে সালমাকে বিদায় দিতে এয়ারপোর্টে আসে। ব্যান্ড পার্টির সঙ্গে তালে তাল মিলিয়ে সিকান্দার নাচতে থাকে। এসব দেখে সিকান্দারের মা বিরক্ত হয়ে বলে, 40 বছর বয়সে এসে বিয়ের সুযোগ হয়েছিল, সেটাও হাতছাড়া করে এখন পাগলের মতো নাচ গান করছে। একদিন এই সিদ্ধান্তের জন্যই ওকে পস্তাতে হবে। তবে সিকান্দার তার মায়ের কথায় খুব একটা পাত্তা দেয় না। যাই হোক, সবার কাছ থেকে বিদায় নিয়ে সালমা লন্ডনের উদ্দেশ্যে পাড়ি জমায়। সালমার সঙ্গে আরও 4 জনকে সিলেক্ট করা হয়েছে। এদের মধ্যে রাজীবও আছে। ওদেরকে এয়ারপোর্টে রিসিভ করতে আসে মিত নামের একটা ছেলে। মিতকে দেখে সবাই ভেবে নেয় এ হয়তো সাধারণ একজন ড্রাইভার, তাই সবাই মিতের সঙ্গে বেশ অ্যাটিটিউড নিয়ে কথা বলে। ড্রাইভার হিসেবে তাকে ছোট করে বিভিন্ন রকম কথা বলতে থাকে। একমাত্র সালমাই যে কিনা মিতের সঙ্গে ভালো আচরণ করে। সে বাকিদেরকেও থামানোর চেষ্টা করে, কিন্তু কেউ সালমার কথা শোনে না। মিত ওদের সবাইকে হোটেলে নামিয়ে দিয়ে চলে যায়। পরের দিন যখন সবাই ট্রেনিং এর জন্য লন্ডনের অফিসে যায়, সেখানে মিতকে দেখে সবাই হতবাক হয়ে যায়। আসলে এই 2 মাসের ট্রেনিং এর জন্য ওদের ইনস্ট্রাক্টর হিসেবে মিতকেই রাখা হয়েছে। মিত সবাইকে ট্রেনিং এর ব্যাপারে বুঝিয়ে বলে। মিটিং শেষে সালমা মিতের কাছে গিয়ে সবার পক্ষ থেকে ক্ষমা চায়। সালমা বলে, সবাই আসলে প্রথমবার বিদেশে এসেছে তো, ব্যাপারটা নিয়ে সবাই একটু এক্সাইটেড, তাই বুঝতে পারিনি কার সঙ্গে কেমন ব্যবহার করা উচিত। তখন মিত বলে, তুমিও তো প্রথমবার এসেছো, কিন্তু তুমি তো ওদের মতো আচরণ করনি, অথচ তুমি এসে সবার জন্য ক্ষমা চাইছো। ব্যাপারটা এক্সাইটমেন্টের জন্য হয়নি, এটা যার যার চারিত্রিক বৈশিষ্ট্য। সালমা আবারও সবার জন্য ক্ষমা চায়। তখন মিত বলে, এভাবে সবার কথা চিন্তা করা কি তোমার অভ্যেস নাকি? সালমা তখন আর কোনো জবাব দেয় না। পরের দিন মিত ট্রেনিং এর জন্য সবাইকে নিয়ে একটা জায়গায় যায়। সেখানে সালমার বাকি কলিগরা মিতের কাছে ক্ষমা চেয়ে সবকিছু স্বাভাবিক করে নেয়। ট্রেনিং বেশ ভালোভাবেই চলছিল। পুরো টিমে একমাত্র সালমাই ছিল সব থেকে বেশি ডেডিকেটেড। সালমার ডেডিকেশন দেখে মিত ও সালমার প্রতি ইমপ্রেস হয়ে যায়। এরপর এক রাতে মিত ওদের সবাইকে একটা ক্লাবে নিয়ে যায়। সেখানে সালমা বাদে বাকি সবাই প্রচুর ড্রিঙ্কস করে। এমনকি সালমার মহিলা কলিগ নির্মলাও প্রথমবারের মতো ড্রিঙ্কস করে। ওই ক্লাবে মিতের গার্লফ্রেন্ড জোয়াও আসে। জোয়া সালমা সহ বাকিদের সঙ্গে পরিচিত হয়। অল্প সময়ের মধ্যে সালমার সঙ্গে জোয়ার বেশ ভালো সখ্যতা গড়ে ওঠে। জোয়া একজন ফ্যাশন ফটোগ্রাফার। সে সালমাকে বলে, তোমার ফিটনেস তো বেশ ভালো, তোমার মডেলিং ট্রাই করা উচিত। কিন্তু সালমা কথাটা হেসেই উড়িয়ে দেয় এবং মানা করে দেয়। সে বলে, আমি আমার জীবনে কখনো এইসব করিনি, এইসব আমার দ্বারা হবে না। পার্টি শেষে মিত সবাইকে হোটেলে নামিয়ে দেয়। সালমা বাদে বাকি সবাই পুরোপুরি ড্রাঙ্ক। সবাই যে যার মতো গাড়ি থেকে নেমে হোটেল রুমে চলে যায়। সালমা মিতকে ধন্যবাদ জানায় এরকম একটা চমৎকার পার্টি উপহার দেওয়ার জন্য। মিত বলে, তোমার কাছে চমৎকার হলো কিভাবে? না তুমি ড্রিঙ্কস করেছো আর না তুমি ডান্স করেছো, এভাবে কেউ পার্টি এনজয় করে নাকি? এরপর মিত সালমাকে কফি অফার করে। সালমাও তাতে রাজি হয়ে যায়। গল্প করতে করতে সালমা মিতকে জানিয়ে দেয় যে জোয়া তাকে মডেলিং এর জন্য অফার করেছিল। মিত বলে, এটা তো অনেক ভালো আইডিয়া, তোমার অবশ্যই ট্রাই করা উচিত। সালমা বলে, একে তো আমি মডেলিং এর এমও জানি না, তার উপর আমি যে পরিবেশে বড় হয়েছি সেখানে আমাদেরকে এসবের স্বাধীনতা দেওয়া হয় না। মিত বলে, যেখানে পুরো দেশ স্বাধীন হয়ে গেছে সেখানে তুমি কিনা নিজের স্বাধীনতার কথা ভাবছো? আসল কথা হচ্ছে তোমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তাই তুমি নিজের হবু হাজবেন্ড এবং তার পরিবারের কথা চিন্তা করে মডেলিং এর সাহস পাচ্ছ না। সালমা হেসে বলে, জোয়ার সাথে একবার আপনার বিয়ে হোক, তখন বুঝতে পারবেন কার স্বাধীনতা কতটুকু। মিত বলে, বিয়ের কথা শুনলে জোয়া সুইসাইড করে নেবে। আমরা আসলে ওপেন রিলেশনশিপে আছি। যখন একসঙ্গে থাকি তখন কাপলের মতো থাকি, আর যখন আলাদা থাকি তখন যে যার লাইফ এনজয় করি। এমন রিলেশনও হয় শুনে সালমা অবাক হয়ে যায়। এরপর মিত সালমাকে তার পার্সোনাল লাইফ সম্পর্কে জানায়। মিতের দাদা এবং দাদি ইন্ডিয়া থেকে এসে সেটেল হয়েছে লন্ডনে। লন্ডনে জন্ম হয়েছে মিতের বাবার, আর মিতের মা পড়ালেখা করার জন্য ইন্ডিয়া থেকে এসেছিল। কলেজে মিতের বাবা মায়ের পরিচয় হয় এবং তারপর তারা বিয়ে করে নেয়। কিন্তু মিতের বয়স যখন 8 বছর তখন তারা বুঝতে পারে তারা এই সম্পর্কে সুখী নয়, তাই তারা আবার ডিভোর্স নিয়ে আলাদা হয়ে যায়। মিতের বাবার মনে হয় সে মিতের দায়িত্ব একা পালন করতে পারবে না, তাই সে মিতকে মিতের দাদার কাছে রেখে আসে। আর মিতের মা নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তারপর থেকে মিত তার দাদা দাদির সঙ্গেই বড় হয়েছে। তবে মায়ের প্রতি মিতের কোনো অভিযোগ নেই। ওই রাতে ওরা আরও কিছুক্ষণ গল্প করে। ধীরে ধীরে সালমা আর মিতের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব তৈরি হয়। মিত সবসময় সালমাকে মোটিভেট করে যাতে মানুষের কথা চিন্তা না করে সে নিজের খুশিকে গুরুত্ব দেয়। মিতের কথায় সালমার মধ্যেও পরিবর্তন আসতে শুরু করে। মিতের কথা মতো সে একটা রেসিং কম্পিটিশনেও পার্ট নেয়। আর মজার ব্যাপার হলো, ইন্ডিয়ার এই স্মল টাউন গার্ল লন্ডনের ওই ছেলেদের সঙ্গে টেক্কা দিয়ে জিতেও যায়। নিজের জয় সেলিব্রেট করার জন্য সালমা সেদিন প্রথমবারের মতো বিয়ার পান করে। সে মিতের সাথে লন্ডনের মাটিতে নিজের লাইফটাকে এনজয় করতে শুরু করে। এরপর সে মডেলিং করারও সিদ্ধান্ত নিয়ে ফেলে। তাই একদিন সে জোয়ার সঙ্গে তার স্টুডিওতে যায় ফটোশ্যুট করার জন্য। সালমার ছবিগুলো জোয়ার অনেক পছন্দ হয়। দেখে মনে হচ্ছিল কোনো প্রফেশনাল মডেল সে। এসবের পাশাপাশি ট্রেনিংও বেশ ভালোভাবেই চলছিল। একদিন একটা সেমিনারে মিত সালমাকে স্পিচ দেওয়ার জন্য ডাকে।
সালমার প্রথমে একটু নার্ভাস হলেও বেশ ভালোভাবেই নিজের স্পিচটা কমপ্লিট করে। সালমার স্পিচ শুনে সবাই অনেক প্রশংসা করে। মিতও সালমার উপর অনেক ইমপ্রেস হয়ে যায়। পরের দিন মিত, সালমা এবং বাকিরা সবাই মিলে বিচে ঘুরতে যায়। ওই দিন প্রথমবার সালমা মিতের ইনফ্লুয়েন্সে বিচ কস্টিউম পরে। সেখানে সে মিতের সাথে অনেক ঘোরাঘুরি করে। সালমাকে এভাবে দেখে মিত তার প্রেমে পড়ে যায়। এতদিনে সালমা ও মিতের প্রতি কিছুটা দুর্বল হয়ে গেছে। সারাদিন বিচে ঘোরাঘুরি করার পর ওরা যখন হোটেলে ফিরে যায়, কিছু প্রবলেমের কারণে সালমার রুমের লক খুলছিল না। সালমা তখন তার ফোনটা চার্জ করার জন্য মিতের রুমে যায়। এখানে মিত আর সালমা একে অপরের খুব কাছাকাছি চলে আসে। সিকান্দারের মুখে এতটুকু গল্প শুনেই সবাই বেশ টেনশনে পড়ে যায়। তখন সিকান্দার বলে, এত চিন্তার কিছু নেই, কারণ পরিস্থিতি ভালো বা খারাপ হওয়াটা সবসময় নিজের উপর ডিপেন্ড করে না। মাঝে মধ্যে এটা এমন কিছু মানুষের উপরও ডিপেন্ড করে যারা আমাদের জীবনের অংশ পর্যন্ত না। সালমার জীবনেও এমনই কিছু ঘটে। লন্ডনে একটা র্যান্ডম ইন্ডিয়ান কাপল সেদিন ওই বিচেই ছিল যেখানে সালমারা সেদিন ঘুরতে গিয়েছিল, এবং ঘটনাক্রমে তাদের একটা ছবির মধ্যে সালমাকেও ওয়ান পিসে দেখা যায়। আর সেই ছবিটাই তারা মনের অজান্তে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। এদিকে সালমা তো মিতের সঙ্গে ঘটে যাওয়া গত রাতের বিষয়টা নিয়ে ভীষণ টেনশনে ছিল। তখন রত্না তাকে বোঝায় যে এসব নিয়ে চিন্তা করা ঠিক হচ্ছে না। লন্ডনে এমনিতেও এসব খুব কমন ব্যাপার। তাছাড়া মিতের তো অলরেডি গার্লফ্রেন্ডও আছে। কিন্তু সালমা কোনো মতেই বিষয়টা মাথা থেকে বের করতে পারছিল না। তার এটা নিয়েও টেনশন হচ্ছিল যে সে সিকান্দারকে কি জবাব দেবে। তখন রত্না বলে, এই বিষয়টা নিয়ে এত গিল্টি ফিল করার কোনো দরকার নেই। মিত নিশ্চয়ই এসব কিছু মনে রাখেনি। পরদিন যখন মিতের সঙ্গে তার দেখা হবে, সে এমনিতেই অনেক রিল্যাক্স থাকবে। তাই সালমারও বিষয়টা ভুলে গিয়ে রিল্যাক্স থাকা উচিত। এদিকে আবার সালমার কোনো খবর না পেয়ে সিকান্দার তার বাড়িতে পৌঁছে যায় এবং তার বাবা মায়ের কাছে ইনিয়ে বিনিয়ে সালমার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে। তখন সালমার মা জানায় যে সালমার সঙ্গে তাদেরও 3-4 দিন ধরে কোনো যোগাযোগ নেই, নিশ্চয়ই ব্যস্ত আছে। তবে সালমা যখনই কল করুক, সিকান্দারকে তারা বিষয়টা জানিয়ে দেবে। সেটা শুনে সিকান্দার আশা নিয়ে বাড়ি ফিরে আসে। এরই মাঝে মিত তার পুরো টিমকে নিয়ে পৌঁছে যায় লন্ডন স্টেডিয়ামে, যেখানে যাওয়া সুবহানের স্বপ্ন ছিল। সেখানে সবাই যে যার মতো আড্ডায় ব্যস্ত। তার মাঝে মিত এসে সালমার পাশে বসে। সালমা একটু আনকমফোর্টেবল হয়ে যায় ঠিকই, তবে সে নিজেকে সামলানোর যথেষ্ট চেষ্টা করে। এমন সময় মিত তাকে সৌরভ গাঙ্গুলির অটোগ্রাফ দেওয়া একটা জার্সি দিয়ে বলে সেটা সুবহানকে দিতে, তবে সতর্ক করে দেয় যে সালমা যেন এটা নিজের নাম করে সুবহানকে না দেয়, তাকে যেন বলে এটা মিত দিয়েছে। সেটা শুনে সালমা জিজ্ঞেস করে, যদি তারা পরিচয় জিজ্ঞেস করে তখন কি বলবো? মিত বলে, বলবে বন্ধু। সালমা তখন কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কারণ সে খুব ভালো করেই জানে তার জন্য এই কথা বলাটা লন্ডনে থাকা মিতের মতো এতটা সহজ হবে না। তখন মিত কথায় কথায় সালমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা জায়গায় নিয়ে যায়। সালমা জানতেও না তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু সেখানে যাওয়ার পর সে জানতে পারে এটা তো মিতের বাড়ি। মিতের দাদা দাদি বেশ খুশি মনে সালমাকে ওয়েলকাম করে। জীবনে এই প্রথম মিত কোনো মেয়েকে তাদের সঙ্গে পরিচয় করাতে নিয়ে এসেছে। এই বিষয়টা মিতের দাদার কাছে বেশ অদ্ভুত লাগে, তবে সে বেশ খুশিও হয়েছে। সে মিতকে জিজ্ঞেস করে, মেয়েটা কি তোমার গার্লফ্রেন্ড? তখন মিত বলে, না না, আমরা জাস্ট ফ্রেন্ড। এদিকে মিতের দাদির কথা যদি বলা হয়, সে ছিল একজন ব্রিটিশ নাগরিক। সে মিতের দাদাকে অনেক ভালোবাসত ঠিকই, কিন্তু কখনো সম্পর্কের বন্ধনে আটকে থাকতে চায়নি। সালমার মতো সেও উড়তে ভালোবাসে, দেশ বিদেশ ঘুরতে ভালোবাসে। শুধু পার্থক্য এটাই যে সালমা তার ইচ্ছেগুলো মনে চাপা দিয়ে রাখে, আর মিতের দাদি নিজের মতো করে বাঁচার চেষ্টা করে। এই কারণে মিতের দাদি এবং পুরো পরিবারকে সালমার অনেক ভালো লাগে। পরদিন সালমাদের সার্টিফিকেট দেওয়ার অনুষ্ঠান ছিল। সালমা সহ তার কলিগরা সবাই খুব খুশি। তবে তার মাঝে মিতের কাছে একটা কল আসলে মিত অনুষ্ঠান থেকে বেরিয়ে যায়। পরে সালমা তাকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে মিত একটা মেয়ের সঙ্গে বেশ ঘনিষ্ঠ অবস্থায় আছে। দেখেই বোঝা যাচ্ছে তাদের মধ্যকার সম্পর্কটা বেশ গভীর। সেটা দেখে বেচারি সালমার মনটা একদম ভেঙে যায়। সে হয়তো ভেবেছিল মিত তাকে সত্যিই ভালোবাসে, কিন্তু এখন সে বুঝতে পারছে এটাও মিতের কাছে একটা ওপেন রিলেশন ছাড়া আর কিছুই না। এদিকে আবার ঘটে যায় আরেক ঘটনা। বাব্বান 1 ঘন্টার জন্য টাকা দিয়ে সাইবার ক্যাফেতে যায় গোপন সব লিঙ্কের ভিডিও দেখার জন্য, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে এই ধরনের সাইটগুলো তো সরকার আগে থেকেই বন্ধ করে দিয়েছে। তাই সে বাধ্য হয়ে তার টাকা উসুল করার জন্য মেয়েদের হট হট ছবি দেখতে শুরু করে। আর সেই সব ছবিগুলোর মাঝেই হঠাৎ তার চোখে পড়ে যায় সালমার সেই ছবিটা। এমনিতেই তো সালমার ওপর মনে মনে বাব্বানের ভীষণ রাগ ছিল, তাই সে সালমার বিয়ে ভাঙার জন্য ওই ছবি নিয়ে পৌঁছে যায় সিকান্দারের মায়ের কাছে। স্বাভাবিকভাবেই এমন একটা ছবি দেখে তো কোনো মাই তার ছেলেকে এমন মেয়ের সঙ্গে বিয়ে দিতে চাইবে না, তাও আবার যদি লখনৌয়ের মতো একটা জায়গার মানুষ হয়। তবে এই বিষয়টা যখন সিকান্দার জানতে পারে, তখন সে বাব্বানের ওপর ভীষণ রেগে যায়। সে ভরা মার্কেটে গিয়ে রাস্তার মধ্যে বাব্বান আর ছুট্টানকে মারতে শুরু করে এবং বলে, তোমাদের নিজেদের তো সম্মান বলতে কিছুই নেই, অন্তত মেয়েদের সম্মান করতে শেখা উচিত। তবে সবার সামনে অপমান করাতে বাব্বান খেপে গিয়ে বলে, এতক্ষণ তো ছবিটা শুধুমাত্র আমার ফোনে ছিল, এবার রাস্তায় রাস্তায় ছড়াবে।
কিন্তু সিকান্দার তার কথায় খুব একটা পাত্তা দেয় না। এরপর দেখা যায় বাব্বান সত্যি সত্যি রাগের বশে সালমার ওই ছবি সব জায়গায় ছড়িয়ে দেয়। মহল্লার পাশাপাশি অনলাইনেও ভাইরাল হয়ে যায় ওই ছবি। নানা মানুষ নানা রকমের আজেবাজে কমেন্ট করতে শুরু করে। মহল্লার মানুষেরা তো সালমার পাশাপাশি তার পরিবারকেও নাস্তানাবুদ করে ছাড়ে। ওদিকে সালমাদের ট্রেনিংও ততদিনে কমপ্লিট হয়ে যায়। মিত যখন তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য এয়ারপোর্টে যায় তখন সে সালমার কাছে তার ফোন নাম্বার চায় আগামীতে যোগাযোগ করার জন্য। তবে সালমা বলে সেটার আর প্রয়োজন পড়বে না। মিত তার কথার মানেটা ঠিক বুঝতে পারে না, কিন্তু সালমাও আর কোনো রকম এক্সপ্লেনেশন না দিয়ে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে সে দেখতে পায় তার বোনেরা সহ পরিবারের সবাই রীতিমতো সালিশ বসিয়েছে। সালমা বুঝতেও পারে না কি হয়েছে, তাই সে সবার সঙ্গে হেসে হেসেই কথা বলছিল। তবে যখন তার বোন তাকে ওই ছবিটা দেখায় তখন সালমার মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে। সালমার মা বাদে বাকি সবাই তাকে যাচ্ছে তাই বলে অপমান করে। তবে এবার সালমাও চুপ করে থাকে না। সে স্বীকার করে নেয় যে ওই ছবিটা আসল, এবং সে ওই ছবিটার বিষয় নিয়ে একেবারেই অনুশোচনায় ভুগছে না। সে তার বাবাকে বলে, আমার পরনের পোশাক আপনার এবং বাকিদের এতটাই নজর কেড়েছে যে আমার মুখের হাসি আর মুখের উজ্জ্বলতাটা আপনার চোখেই পড়েনি। তবে এসব নিয়ে অবশ্য সালমার পরিবারের কোনো মাথা ব্যথাই ছিল না। তারা তো এটা নিয়ে আফসোস করছিল যে তাদের মেয়ে বিদেশে গিয়ে বকে গেছে, তাদের নাক কাটিয়ে দিয়েছে। সালমা তখন বলে, ঠিক আছে, আমার কারণে যেহেতু আপনাদের এতই অপমানিত হতে হয়েছে তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। তার মা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সালমা তার কোনো কথা না শুনে চলে যায় রত্নার বাড়িতে। কারণ একমাত্র রত্নাই ছিল যে কিনা সালমাকে তার মতো করে বুঝতো। সে রত্নাকে বলে, যা হয়েছে ভালোই হয়েছে। এটা যদি মানুষ না জানতো তাহলে মনের ভেতর একটা ভার কাজ করত। আর এখন যেহেতু সবাই সবটা জেনেই গেছে, তাই এই সুবাদে আগামীর অনেক কিছুই পরিষ্কার হয়ে যাবে। তারা এসব নিয়ে কথা বলছিল, তার মাঝেই সিকান্দার চলে আসে সালমার সঙ্গে দেখা করতে। সালমা সিকান্দারের মুখেও আজেবাজে কথা শোনার জন্য একদম প্রস্তুত ছিল। এমনকি সে নিশ্চিত ছিল যে এত কিছুর পর সিকান্দার আর তার সঙ্গে কোনো সম্পর্কই রাখবে না। কিন্তু তাকে এবং রত্নাকে অবাক করে দিয়ে সিকান্দার বলে, এসব কথায় পাত্তা দিয়ে কোনো লাভ নেই। তুমি আমার হবু বউ, এটাই ফাইনাল। তোমার পোশাক নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তবে হ্যাঁ, মা একটু রাগ করেছে ঠিকই, তবে সেটাও আমি ম্যানেজ করে নেব। তার কথা শুনে সালমা একেবারে হতবাক হয়ে যায়। তবে সিকান্দার যে শুধু কথাতেই এক্সপার্ট তা কিন্তু নয়। সে সালমার বাবাকেও বুঝিয়ে শুনিয়ে সালমাকে বাড়ি ফিরিয়ে নেওয়ার জন্য রাজি করিয়ে ফেলে। সিকান্দারের কাজগুলো দেখে সালমাও খুব অবাক হয়। তার বেশ ভালোও লাগে। কিন্তু সমস্যা হলো সে তো এখন মিতকে ভালোবেসে ফেলেছে, তাই সে সিকান্দারের সঙ্গে কোনো মিথ্যে সম্পর্কে জড়াতে চাচ্ছে না। তখন রত্না তাকে বোঝায় যে জীবনটা যেহেতু তার, তাই সিদ্ধান্তটাও তাকেই নিতে হবে। কিন্তু সমস্যা তো এখানেই, সালমা তো কোনো সিদ্ধান্তই নিতে পারছিল না। একদিকে সে মিতের প্রতি আকৃষ্ট আর অন্যদিকে সিকান্দার তার পেছনে পাগল। কোন দিকে যাবে সে? যাই হোক, পরদিন যখন সালমা অফিসে একটা প্রেজেন্টেশন দিচ্ছিল তখন তার দুজন কলিগ সালমার ওই ছবিটা নিয়ে ফিসফিস করে আজেবাজে কথা বলতে শুরু করে। আর ঘটনাক্রমে এই বিষয়টা সালমার বস দেখে ফেলে। সে কিছু বলতেই যাবে তখনই রাজীব বলে ওঠে, তোমাদের সমস্যা কি? এই মেয়েটা অন্য একটা দেশে গিয়ে আমাদের কোম্পানির নাম উজ্জ্বল করে এসেছে। একটা প্রেজেন্টেশনের পেছনে সে যে পরিমাণ কষ্ট করেছে তোমরা সারা বছরও অত কষ্ট করতে পারবে না। তোমরা পারো খালি মানুষের নামে আজেবাজে কথা বলতে। তাদের বসও তখন ওই দুইজনকে মিটিং থেকে তাড়িয়ে দেয়। কলিগদের কাছ থেকে এরকম সাপোর্ট পেয়ে সালমাও খুব খুশি হয়। সেই রাতে সালমা যখন বসে অফিসের কাজ করছিল তখনই সোবহান এসে তাকে জানায় যে ওই ব্রোকার সালমার অনুপস্থিতিতে আবারও বাড়িতে এসে তাদেরকে হুমকি ধমকি দিয়ে গেছে, এবং সাথে 2 মাসের সময় দিয়ে গেছে পুরো টাকা পরিশোধ করার জন্য। যদি সেটা না হয় তাহলে সে বাড়ি দখল করে নেবে। এই কথা শুনে সালমা ভীষণ রেগে যায়, কারণ প্রতি মাসে সুদের টাকা তো সে পাঠিয়েই দিচ্ছে, তাহলে আবার ওই ব্রোকারের এত সাহস হবে কেন? তখন সোবহান বলে, আমাকে মাফ করে দিও আপু। সেজ অপুর কাছ থেকে আমি শুনেছি বাবা একটা ছেলে পাওয়ার জন্য পরপর 3টা মেয়ে নিয়েছে, আর এখন সে নিজে তো কিছুই করতে পারছে না, সব দায়িত্ব তোমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। কিন্তু তুমি চিন্তা করো না, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি পড়াশোনা ছেড়ে দেব। আমার বন্ধু দুবাইতে চাকরি করেন, আমিও সেখানে গিয়ে দিন রাত কষ্ট করে টাকা জমিয়ে সব ঋণ পরিশোধ করে দেব। ছোট ভাইটার মুখে এরকম পাকা পাকা কথা শুনে সালমা খুব খুশি হয়। তবে সে সোবহানকে বলে, তোমাকে এত চিন্তা করতে হবে না, তুমি পড়াশোনা আর ক্রিকেটে মনোযোগ দাও, বাকিটা আমি দেখে নেব। পরদিন সালমা ব্রোকারের অফিসে যায় তার সঙ্গে ঝগড়া করার জন্য। সে ব্রোকারকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে বিয়েও করবে না আর তার কিস্তির টাকাও বন্ধ হবে না, তাই ওই ব্রোকার যেন আর ভুলেও কখনো তাদের বাড়িতে না যায়। সেটা শুনে ব্রোকার বলে, আরে আপনি বিয়ে করবেন না কেন? বিয়ে করার মাধ্যমেই তো আপনি আপনার সমস্যা সমাধান করতে পারবেন। সেটা শুনে সালমা একটু অবাক হয়। ব্রোকার তখন জানায় যে সিকান্দার অলরেডি লোনের অর্ধেক টাকা পরিশোধ করে দিয়েছে, এবং বাকিটাও সে বিয়ের আগেই পরিশোধ করে দেবে বলে ওয়াদা করেছে। এই কথা শুনে সালমা হতবাক হয়ে যায়। সিকান্দারের কাজগুলো তার ভালো লাগছিল ঠিকই, কিন্তু ধীরে ধীরে কেন যেন তার মনে হচ্ছিল সে সিকান্দারের দয়া চাপে পড়ে যাচ্ছে।
তাই সে সরাসরি সিকান্দারের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেয়। সিকান্দারও খুশি মনে লাফাতে লাফাতে তার সঙ্গে দেখা করতে চলে আসে। কিন্তু যখন সালমার মুখে সে শুনতে পারে যে সে অন্য কাউকে ভালোবাসতে শুরু করেছে, তখন বেচারার সমস্ত খুশি উধাও হয়ে যায়। সালমা তখন তাকে লন্ডনে হওয়া সব ঘটনা খুলে বলে। এসব কথা শুনে সিকান্দার ভীষণ চিন্তায় পড়ে যায়, কারণ পুরো মহল্লার লোক অলরেডি জেনে গেছে তাদের বিয়ে হতে যাচ্ছে। বিয়ের সব প্রস্তুতিও নেওয়া হয়ে গেছে, এমনকি বিয়ের আর মাত্র একদিন বাকি। এরকম অবস্থায় সালমার মুখ থেকে এমন একটা কথা সে কখনোই আশা করেনি। তাছাড়া সে তো শুরুতেই সালমাকে বলে দিয়েছিল যে সালমা তাকে রিজেক্ট করে দিলেও তার কোনো আপত্তি নেই, কিন্তু সে যেন কোনোভাবেই সিকান্দারকে অপমান না করে। আর এই মুহূর্তে যদি বিয়েটা ভেঙে যায় তাহলে সিকান্দার সহ তার পুরো পরিবারের ভীষণ অপমান হবে। তাই সে সালমাকে চ্যালেঞ্জ দেয় যে বিয়ের দিন সে সঠিক সময়ে বরযাত্রী নিয়ে পৌঁছে যাবে। সালমার মনে যদি সাহস থেকে থাকে তাহলে সে যেন সবার সামনে সিকান্দারকে বিয়ে করতে না করে দেয়। সালমা তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সিকান্দার তার কোনো কথা না শুনে রেগে সেখান থেকে বেরিয়ে যায়। এরই মাঝে লন্ডন থেকে সোজা লখনৌতে পৌঁছে যায় মিত। আসলে প্রথমে সালমার সঙ্গে তার সম্পর্কটা ক্যাজুয়াল মনে হলেও সালমা চলে যাওয়ার পর সে বুঝতে পেরেছে সম্পর্কটা অনেক স্ট্রং ছিল। সব সময় এক অদ্ভুত একাকিত্ব বোধ করত সে, আর তার এই একাকিত্ব সবার সামনে ফুটে উঠেছিল। তাই দাদার আইডিয়া অনুযায়ী মনের সাহস দেখিয়ে সে চলে এসেছে তার ভালোবাসার মানুষটাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য। মজার ব্যাপার হলো সে সালমাকে খুঁজতে খুঁজতে তার বাড়ি পর্যন্তও পৌঁছে যায়, কিন্তু সালমার বাবা তাকে দেখে মনে করে মিত হয়তো কোনো মহল্লার লোফার ছেলে হবে। তাই সে বাইরে বেরিয়ে মিতকে মারতে শুরু করে। এরই মাঝে সালমা সেখানে এসে তাদেরকে থামায়, তবে সে মিতকে দেখে প্রচণ্ড অবাক হয়। ততক্ষণে অবশ্য তার বাবা বেচারা মিতের অবস্থা বেশ খারাপ করে দিয়েছিল। তাই সালমা তাকে ড্রেসিংয়ের জন্য হসপিটালে নিয়ে যায়। সেখানে মিত তাকে বলে, তুমি একবার জানতে চাইবে না আমি এখানে কেন এসেছি? সালমা এই ব্যাপারে জানতে চাইলে মিত বলে, আমি চাই আমাদের সম্পর্কটা নিয়ে একটু আগানোর চেষ্টা করতে, হয়তো সেটেল হয়েও যেতে পারি। এত দূর ছুটে আসার পরও এমন কনফিউশন মার্কা কথাবার্তা শুনে সালমা হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। আর তার এভাবে চলে যাওয়াতে মিতও হতাশ হয়ে পড়ে। সে তখন তার দাদাকে বিষয়টা জানায়। তার দাদা তখন বলে, এত দূর কি শুধু ট্রাই করার কথা বলতে গিয়েছো নাকি? এভাবে হবে না। আগে ভাবো সালমা কি করলে খুশি হবে। আগে তার মন জয় করো, তারপর তাকে বিয়ের প্রস্তাব দাও। দাদার আইডিয়াটা মিতর কাছেও বেশ ভালো লাগে। সালমা একবার তাকে বলেছিল যে সে লখনৌয়ের বিয়ে বরযাত্রী এগুলো দেখতে খুব ভালোবাসে। তাই সেও এবার সালমার জন্য ব্যান্ড পার্টি সহ বরযাত্রী নিয়ে তার বাড়িতে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়। যেমন কথা তেমন কাজ। সে পৌঁছে যায় ওই এলাকার সবথেকে ফেমাস ব্যান্ডের দোকানে। সেখানে তাদের মধ্যে কথাবার্তা ঠিকই হচ্ছিল, কিন্তু তার মাঝেই বাব্বান আর ছুট্টান সেখানে চলে আসে। তারা যখন জানতে পারে মিত লন্ডন থেকে এসেছে এবং সে বরযাত্রী নিয়ে সালমার বাড়িতে যেতে চায়, তখন তারা সালমাকে অপদস্থ করার আরও একটা সুযোগ পেয়ে যায়। তারা মিতকে আশ্বস্ত করে যে তার বরযাত্রীর সমস্ত ব্যবস্থা বাব্বানি করে দেবে। এখন মিত বেচারা তো আর কাউকে চিনত না, তাই সে সরল মনে তাদের সব কথায় রাজি হয়ে যায় এবং সেই রাতেই তারা রওনা হয়ে যায় সালমার বাড়ির উদ্দেশ্যে। ঘটনাক্রমে ওই দিনই সালমার বিয়ে ছিল। একদিকে মিত বরযাত্রী নিয়ে সালমার বাড়ির দিকে এগোয়, অন্যদিকে ঠিক একই সময়ে সিকান্দার ও বর বেশে তার পুরো পরিবারকে নিয়ে বিয়ে করতে রওনা হয়। ওদিকে দুই দল বরযাত্রী দেখে সালমার পরিবারের সবাইও ভীষণ কনফিউজড হয়ে যায়। তবুও এতক্ষণ পর্যন্ত সব ঠিকঠাক ছিল, কিন্তু যখন তারা জানতে পারে যে দুইজনই সালমাকে বিয়ে করতে এসেছে, তখন শুরু হয় আসল হাঙ্গামা। দুই পক্ষের দ্বন্দ্ব থামানোর জন্য সিকান্দার সালমার বাবাকে বলে, আপনি সালমাকে ডেকে আনুন, সেই সিদ্ধান্ত নেবে সে কার সঙ্গে বিয়ে করতে চায় আর কে বরযাত্রী নিয়ে এখান থেকে ফেরত যাবে। এই কথা শুনে সালমার বোন ভেতরে চলে যায় সালমাকে ডাকার জন্য, কিন্তু কিছুক্ষণ পর বাইরে এসে সে জানায় সালমা বাড়িতে নেই। সেটা শুনে সবাই হতবাক হয়ে যায়। এরই মাঝে ওই ব্রোকার লোকটা নেশার ঘরে বলে, সালমা নিজের টাকায় সমস্ত লোন পরিশোধ করে দিয়েছে, আর সিকান্দার যে চেকটা দিয়েছিল সেটাও সে নিজ হাতে ছিঁড়ে ফেলে দিয়ে গেছে। এই কথা শুনে সিকান্দার অবাক হয়ে যায় যে এত টাকা সালমার কাছে কিভাবে এলো, আর এখন সে আছেই বা কোথায়। অন্য কেউ না জানলে সালমার মা জানতো সালমার খবর আর কেউ দিতে না পারলেও রত্না ঠিকই পারবে। তাই তারা গিয়ে রত্নাকে প্রেশার দিতে শুরু করে এবং একটা পর্যায়ে রত্না বলেও দেয় যে সালমা স্টেশনে গেছে। সেটা শোনা মাত্রই সিকান্দার আর মিত দুজনে স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তাদের দুজনকে একসাথে দেখে সালমা নিজেও বেশ অবাক হয়। একদিকে মিত সালমাকে তার সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করতে বলে, অন্যদিকে সিকান্দার তাকে জিজ্ঞেস করে, আমি তোমাকে এত বড় একটা দায়িত্ব দিয়েছিলাম আমাকে সবার সামনে রিজেক্ট করার, তুমি সেটা না করে এভাবে পালিয়ে যাচ্ছ কেন? সুযোগ বুঝে বাব্বানো টিটকিরি দিয়ে বলে, লন্ডন আর লখনৌয়ের ছেলে কি কমতি পড়ে গিয়েছিল নাকি যে অন্য কোথাও ছেলের খোঁজে যাচ্ছ? সালমা তার উত্তর দিতেই যাবে তখনই তার বাবা বলে ওঠে, চুপচাপ এখনই বাড়িতে ফেরো, অনেক হয়েছে। সেটা শুনে সালমা বলে, ঠিক বলেছেন বাবা, সত্যিই অনেক হয়েছে। এরকম ফালতু মানুষের কথায় নিজের মন খারাপ করা অনেক হয়েছে। অনেক কৈফিয়ত দিয়েছি মানুষকে,
সবার কথা শুনে নিজের মধ্যে ভুল খোঁজারও অনেক চেষ্টা করেছি, কিন্তু এখন ব্যাস, এরপর থেকে আমি নিজের জীবন নিজের ইচ্ছা অনুযায়ী কাটাবো। তার এসব কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তখনই সালমা গিয়ে বাব্বানের গালে ঠাস করে একটা চড় দিয়ে তাকে থ্যাংক ইউ বলে। বাব্বান বেচারা তো কনফিউজড হয়ে যায় যে সালমা তাকে চড়ই বা মারলো কেন, আবার থ্যাংক ইউ বা বলছে কেন। তখন সালমা জানায় যে বাব্বানের ভাইরাল করা ওই ছবিটার কারণেই দিল্লির একটা বড় ব্র্যান্ড সালমাকে ব্রাইডাল ফটোশুটের জন্য অফার দিয়েছে, আর সেখানকার অ্যাডভান্স টাকা দিয়েই সে তাদের বাড়িটার বন্ধক ছাড়িয়েছে। এই কথা শুনে তার বাবা রেগে গিয়ে বলে, তোমার বেহায়াপনার টাকা আমার প্রয়োজন নেই। তখন সালমা বলে, তা কেন প্রয়োজন হবে? এতদিন মেয়ের শখ আহ্লাদ বিক্রি করা লোনের টাকা আপনার প্রয়োজন ছিল, কিন্তু এখন যখন আপনার মেয়ে নিজের ট্যালেন্ট দেখিয়ে কাজ করার সুযোগ পাচ্ছে, সেটা আপনাদের পছন্দ হচ্ছে না। আপনারা মেয়েদেরকে এত নিচু ভাবেন কেন? তাদেরও যে শখ আহ্লাদ নিজস্ব জীবন বলে কিছু থাকতে পারে, সেগুলো আপনারা বুঝতেই চান না। আর তাই এই টাকার উপর আপনার কোনো অধিকার নেই। এটা আমার মায়ের চিকিৎসা আর আমার ভাইয়ের ভবিষ্যতের জন্য, আর বাকি টাকা আমার নিজের জন্য। এখন থেকে আমি নিজের সিদ্ধান্ত চলবো, অন্য কারোর কথাই নয়। আর বিয়েটাও তখনই করব যখন আমার মন চাইবে। তার কথা শুনে সবাই বুঝতে পারে আসলে নিজেদের ইচ্ছেটা এভাবে সালমার উপর চাপিয়ে দেওয়াটা কারোরই উচিত হয়নি। তাই তারা সবাই শেষমেশ সালমার এই সিদ্ধান্তকে মেনে নেয়। যাওয়ার সময় সালমা মিতকে বলে, আমার কাজ সেরে যখন আমি ফিরবো তখন তুমি আরেকবার চেষ্টা করে দেখতে পারো, তবে প্রস্তাবটা লন্ডনের হয়ে চলবে না, লখনউয়ের হতে হবে। আর সেই সাথে তাকে শর্ত দেয় যে সালমা কখনোই সিকান্দারের সঙ্গে তার বন্ধুত্ব ভাঙবে না। এই কথা শুনে সিকান্দার খুশি মনে সালমাকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে আসে এবং সিদ্ধান্ত নেয় সেও সালমার মতো সব সময় সিঙ্গেল থাকবে এবং নিজের কাজে ফোকাস করবে। সেই সিদ্ধান্তের প্রেক্ষিতেই সে পৌঁছে যায় লন্ডনে এবং ধীরে ধীরে তার বিজনেসটা সেখানে বড় হতে থাকে। এসবের মাঝেই সে তার জীবনসঙ্গী মার্গারেটকে খুঁজে পায় এবং তার সাপোর্টের মাধ্যমে সিকান্দারের বিজনেসটা এত বড় হতে পেরেছে। সে আজ অ্যাওয়ার্ড পেয়েছে, তাই এই অ্যাওয়ার্ডটা সে তার ওয়াইফের সঙ্গে ভাগাভাগি করে নেয়। অবশ্য সালমার সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি, তাই এরপর সালমা আবারও মিতের সঙ্গে দেখা করেছে কিনা সেটাও তার জানা নেই। তবে সে এটা নিশ্চিত যে সালমা যেখানেই আছে খুশি আছে। এভাবেই 3টা জীবনের এই অপূর্ণতাময় পূর্ণতার মধ্য দিয়েই গল্পটা শেষ হয়ে যায়। আজকের গল্পটা নিয়ে আমার কিছুই বলার নেই, তবে আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপাতত আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।